যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সাংবাদিকদের সঙ্গে একটি নৈশভোজে অংশ নেন, তখন সে এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। কিভাবে ঘটলো এই ঘটনা, এর পেছনে উদ্দেশ্যই বাকি, এ নিয়ে আজকের নির্বাচিত খবরে আছে আমি আব্দুল আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থশঙ্কর সাহা। স্বাগত আপনাকে নির্বাচিত খবরে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এবং সেই দেশের এক ক্ষমতাধর প্রেসিডেন্ট, তিনি একটি প্রোগ্রামে, এবং যেটি কিনা সাংবাদিকদের সঙ্গে একটি প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন, এবং সেটিকে ঘিরে গুলি বর্ষণের মতো ঘটনা ঘটলো, গুলির আওয়াজ শোনা গেল। কিভাবে ঘটলো এটা? আপনি যেটা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে যিনি পরিগণিত হন, খুবই শক্তিশালী একটা নিরাপত্তা বলয়ের মধ্যে তিনি থাকলেন, সেই জায়গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ৬-৭টি গুলি হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। ইতিমধ্যে হামলাকারীও চিহ্নিত করা গেছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে বলে আমরা শুনেছি। এটা আপনি জানেন যে হোয়াইট হাউসের যারা করেসপন্ডেন্টস বিভিন্ন গণমাধ্যমের আছে, তাদের জন্য একটা নৈশভোজ ছিল হিলটন হোটেলে। এটা খুবই নামী একটা হোটেল, সেখানে ছিল এবং সেখানেই তারা আমরা ভিডিওতে যতটুকু দেখতে পেরেছি, আমরা যেটা পড়েছি, সেখানে হচ্ছে যে হঠাৎ করেই এই গোলাগুলির শব্দ শোনা যায়, এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু যে জায়গায় হয়েছে সেখান থেকে বোঝা গেছে যে মানে টার্গেট কিন্তু না। এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন সে ভিডিওটা, এবং সেখানে ফার্স্ট লেডি ছিলেন, অন্যান্য যারা মন্ত্রিসভার প্রায় খুবই সব গুরুত্বপূর্ণ সদস্যরাই ছিলেন আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে হয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কর্মীরা দ্রুত প্রেসিডেন্টের কাছে চলে যান এবং পুরো রুমটির যেখানে অনুষ্ঠানটা হয়েছে সেই জায়গাটার নিয়ন্ত্রণ নিয়ে নেন, এবং দ্রুততার সাথে তাকে চিহ্নিত করা যায়। আমরা খুব কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তার প্রতি যে তার প্রতি আমি হামলা বলাটা হয়তো বা ঠিক না, কিন্তু সেখানে যে গোলাগুলির ঘটনা, শুধু মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতির এই জায়গায় গোলাগুলি ইটসেলফ একটা খুব বড় ধরনের কী বলবো যে সংকেত বহন করে। এটা একটা বিরাট ঘটনা, কিন্তু এটা সৌভাগ্যের যে প্রেসিডেন্ট এতে কোনোভাবেই আহত হননি বা তার প্রতি কোনো ধরনের গোলাবর্ষণ হয়নি, এবং তিনি পরবর্তীকালে একটা স্পিচও দিয়েছেন কিন্তু এই ঘটনার পরপরই। এই যে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হচ্ছে, ট্রাম্প যেটি তার সোশ্যালে বলেছেন, এই হামলাকারী সম্পর্কে কতটুকু জানা গেছে এখন পর্যন্ত? আমরা তার একটা ছবিও কিন্তু পেয়েছি, আপনি দেখেছেন, তার একটা ছবি দেখা গেছে বন্দুকধারী। হ্যাঁ, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন যে এটা তিনি একাই এই কাজটা করেছেন, এর পেছনে আপাতত আর কেউ ছিল বা একাধিক লোক ছিল এইরকম কিন্তু বলা হয়নি। একটু যদি আমি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই, আমাদের সংবাদ নিউজে যেটা এসেছে, তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ক্যালিফোর্নিয়া থেকে 31 বছর এবং একজন পুরুষ। তিনি এই পর্যন্ত পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। কিন্তু ট্রাম্পের উপর হামলা, এটা তো এই এটা প্রথমবারের মতো না, এর আগেও নির্বাচনের প্রাক্কালে আর কি, নির্বাচনী প্রচারণার সময় তখন তিনি হামলার শিকার হয়েছিলেন, এবং তখন কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এবারের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি আঘাতপ্রাপ্ত হননি, কিন্তু সেবার তিনি হয়েছিলেন। এবং এইবার তিনি হামলার পর যেটা বলেছেন এটা খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন যে তিনি মোস্ট ইম্প্যাক্টফুল পিপল, এবং যারা এরকম মানুষ হয় সেই মানুষগুলোই আসলে হামলার তিনি মনে করছেন এই ধরনের হামলা তার কাজের যে সিগনিফিকেন্স সেটা তাকে বহন করে। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা বিষয়। আর আমরা মার্কিন প্রেসিডেন্টের উপর হামলাও কিন্তু এই ধরনের একেবারেই নতুন না, এবং ওই হিলটন হলে আমরা আজকে রিপোর্টও করেছি একটি, প্রায় 45 বছর আগে আর কি। প্রসঙ্গটা একটু যাই, আমি প্রসঙ্গটা আমরা একটু পরে যাচ্ছি। আমি আরেকটু যোগ করতে চাই যে ট্রাম্প এই যে ঘটনাটার পরে ট্রাম্প যেটা বলছেন যে তিনি সন্দেহভাজন ব্যক্তিকে খুবই অসুস্থ মানসিকতার মানুষ বলেও উল্লেখ করেছেন তিনি। আচ্ছা, এই গুলি বর্ষণের সঙ্গে কি ইরানের ঘটনার কিংবা ইরানের যে যুদ্ধ, এর কোনো যোগসূত্র পাওয়া গেছে? দেখেন আলিফ, এটা হচ্ছে যে খুবই কি বলবো, ভীষণ রকমের একটা অনুমান সূচক উত্তর আমার হতে পারে। আপনার প্রশ্নটাও নিশ্চয়ই তাই। আমরা কিন্তু এই জায়গায় একটা ষড়যন্ত্র তত্ত্ব বের করার চেষ্টা করছি। আমি এই ধরনের এটা কিন্তু প্রথমে আসে, আমরা যখন নিউজ রুমে জিনিসগুলো আলাপ করছিলাম, সবাই অনেকেই বলছে এ ধরনের কথা, যে এই যে ইরান যুদ্ধ নিয়ে তার যে বেসামাল অবস্থা, সেই জায়গাটা থেকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, এগুলো তো বলা যায় আর কি। এগুলো আপনি যে কোনো আড্ডায় হয়তো বলতে পারি, বাট এটাকে এটার জাস্টিফিকেশন দেওয়ার মতো আসলে ট্রাম্প নিজেই বলেছেন যে তাকে আমি একটু কোট করছি, তিনি পরে যে ব্রিফিংটা করেছেন তিনি হোয়াইট হাউসে, ব্রিফিংয়ে তিনি বলেছেন যে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে আমাকে কিছুই আটকাতে পারবে না,
আমি জানি না এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে কিনা, তবে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য অনুযায়ী আমি মনে করি না এর পেছনে কোনো যোগসূত্র আছে। আচ্ছা, হ্যাঁ, সেটা ঠিক আছে, উনি বলেছেন। কিন্তু আমাদের মধ্যে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আসা অস্বাভাবিক কিছু না। কিন্তু কথাটা হচ্ছে যে সেটা প্রমাণ দেওয়ার মতো যথাযথ মানে ওই ওই তাকে সঠিক বলার মতো যথাযথ প্রমাণ আসলে আমাদের হাতে নেই। তাই না? এই মুহূর্তে আসলে এই জিনিসগুলো বলা খুব কঠিন। কিন্তু যেহেতু ধরেন এমন একটা পরিস্থিতিতে হলো যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল, তিনি বললেন 18 ঘন্টা জার্নি করে যাওয়ার কোনো মানে হয় না। তিনি তার টিমকে ওখানে পাঠালেন না। এমনকি ইরানের প্রতিনিধি দলও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু সে বৈঠকটা হলো না, তারা ফেরতও চলে গেছে। আর যুক্তরাষ্ট্রের কথা থাকলেও তারা যায়নি। তো এইরকম একটা মানে কি বলবো যে ওই ইরান যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের ইরানের উপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেইটা কিন্তু একটা বেসামাল অবস্থার মধ্যে চলে গেছে। এবং আপনি দেখেন যে মার্কিন প্রেসিডেন্টের আমরা বারংবার নানা হুঁশিয়ারির কথা শুনেছি, একদম সভ্যতা ধ্বংসের কথা শুনেছি, কিন্তু সেটা আসলে খুব বেশি কার্যকর যে হয়নি। তার দেশের বিভিন্ন গণমাধ্যম বিশেষজ্ঞ, বিভিন্ন মানে যারা বিশেষজ্ঞ, যুদ্ধ বিশেষজ্ঞ যারা আছেন, তারাও বলছেন যে মার্কিন বাহিনী আসলে এই জায়গাটাতে মানে তারা কাঙ্ক্ষিত ফল সেটা কিন্তু অর্জন করতে পারেনি। তো সেই জায়গাটা থেকেই আপনার প্রশ্নের নিশ্চয়ই ব্যাপারটা আসলে ওর মধ্যে ছিল যে যখন একটা আপাত মানে বিজয় থেকে, যদিও তিনি বিজয়ের দাবি করেছেন, সেটা ইরানও দাবি করেছে, কিন্তু যদিও তিনি বিজয় দাবি করেছেন, কিন্তু বস্তুত আসলে সেই বিজয়টা তো অর্জিত হয়নি। সেই জায়গাটা থেকে তার বিরুদ্ধেই তো তার দেশেই নানা রকম কথা আছে আর কি। সেখান থেকে মানে সেই ধারণা কি বলবো যে সেই যে প্রবণতাটা তৈরি হয়েছে, সেটাকে থেকে দৃষ্টিভঙ্গি অন্যদিকে দেওয়ার জন্য করেছেন কিনা, আমি বলছি যে সেটার যথাযথ প্রমাণ আসলে আমাদের হাতে নেই। আচ্ছা, এই যে যে হোটেলটির কথা, প্রোগ্রাম যেখানে হয়েছে ওয়াশিংটনের হিলটন হোটেল, এবং ট্রাম্প যেটি বলেছেন এই হোটেলটি আসলে বিশেষভাবে নিরাপদ নয়। আচ্ছা, ট্রাম্প এই কথা বলেছেন, এবং আমরা আগেও আপনি যেমনটা উনি আবার বলেছেন যে মার্কিন প্রেসিডেন্টের এই যে পেশাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পেশা আর কি, তাই না? সেই বিপজ্জনক পেশা। এবং আরেকটা কথা যেটা আপনাকে একটু আগেও আমি বললাম, তিনি বলেছেন যে ঐতিহাসিক যে গুরুত্ব আছে তার কাজকর্মে, এই ধরনের হামলাগুলো আসলে সেগুলোকে প্রমাণ করে যে তিনি যে কাজগুলো করছেন সেই কাজের আসলে গুরুত্ব আছে। এবং আমি যদি বলি যে প্রভাবশালী যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই আসলে টার্গেট হয়, উনি নিজেকে বোঝাতে চেয়েছেন আর কি। তো আমরা জানি না যে তার কোন কাজের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটলো বা আদৌ কোনো কিছুর কারণে ঘটেছে কিনা, অন্তত তিনিও তো আসলে নিশ্চিত করে কিছু বলেননি, তাই তো? হ্যাঁ, যে হোটেলটির কথা বললাম, যে হিলটন হোটেল, সেটা বলছেন বিশেষভাবে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন। এবং এই একই হোটেলে আগেও আরেকটি ঘটনা ঘটেছে, আরেক মার্কিন প্রেসিডেন্ট এখানে হামলার শিকার হয়েছেন, রোনাল্ড রিগান। হ্যাঁ, রোনাল্ড রিগান। তিনি একটি প্রোগ্রাম থেকে বের হয়ে সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, এটা ঘটেছিল, গুলি বর্ষণ হয়। রাইট, হ্যাঁ, এটা ঘটেছিল। আমরা ইতিমধ্যেই আমাদের অনলাইনে একটা রিপোর্টও করেছি এই নিয়ে, যে সেটা হচ্ছে 1981 সালের 30 মার্চ। অর্থাৎ তিনি মানে দায়িত্ব নেওয়ার পর, রাইট, উনি একটা অনুষ্ঠান থেকে বের হয়ে আসছিলেন তখন। তা গাড়িতে যখন উঠতে যাবেন তখনই তার উপর ওই হামলা হয়েছে, এবং তিনি তখন কিন্তু আহতও হয়েছিলেন। তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন, তারপরে তিনি হোয়াইট হাউসে যান। এবং আপনি জানেন যে রোনাল্ড রিগান সেই সময় কিন্তু একজন স্নায়ুযুদ্ধ একটা সময় আর কি, তাই না? সারা পৃথিবী তখন একটা স্নায়ুযুদ্ধের মধ্যে আছে। দুটো বলয় ছিল, সোভিয়েত এবং যুক্তরাষ্ট্র, তাদের অধীনে দুটো দ্বিমেরু ভিত্তিক যে বিশ্ব ব্যবস্থা ছিল আর কি। তো এবং তখন নানা রকম যুদ্ধের ডামামা কিন্তু আমরা দেখি, তখন ইরাক ইরান যুদ্ধের ব্যাপারটা ছিল, লিবিয়ার সঙ্গে খুব বড় ধরনের টেনশন ছিল সেই সময়, তারপরে কন্ট্রা কেলেঙ্কারি যেটা নিকারাগুয়ার মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই সময় উঠেছিল, ইত্যাদি নানা রকম বিষয় ছিল সেই সময়টাতে। তো তার মধ্যেই ঘটনাটা ঘটেছিল। এবং এখনও কিন্তু এখন একটা মানে যুদ্ধ পরিস্থিতির সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, আপনি ধরেন ইউরোপ, সেখানে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ আছে, তারপরে মধ্যপ্রাচ্যের যে সাম্প্রতিক হামলা আছে, ঠিক তার মধ্যে এই ঘটনাটাও ঘটলো। এবং এই দুইটা ঘটনার যদি পার্থক্য আমি বলি, এখানে পার্থক্য একটা জায়গায় যে তখন রোনাল্ড রিগান নিজে গুলিবিদ্ধ হয়েছেন, ফুসফুসে গুলি লেগেছিল, এবং 12 দিন তিনি হাসপাতালে ছিলেন। যদিও এই ঘটনায় ভাগ্যক্রমে বলি কিংবা যাই বলি, মানে ট্রাম্পের তিনি আঘাতপ্রাপ্ত হননি, এটি একটি নিশ্চয়ই স্বস্তির খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক এমন নানা বিষয়ের উপর নির্বাচিত খবর নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হচ্ছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে।
আলোর পথে।